আমরা যখন কোনো কিছু লিখতে যাই, কোনো প্রশ্ন করতে যাই বা প্রশ্নের উত্তর দিতে চাই, সেখানে একটি গুরুত্বপূর্ণ জিনিস আমাদের জানতে হয় বা শিখতে হয়, সেটি হচ্ছে পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচ ইংলিশ গ্রামারে একটি ইম্পর্টেন্ট টপিকস। কেননা এই পার্টস অফ স্পিচ জানা না থাকলে আমরা কোনো সেন্টেন্সই ভালোভাবে লিখতে পারবো না, ভালোভাবে বুঝতে পারবো না। এবং আরো অ্যাডভান্স লেভেলে যখন আমরা কোনো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে যাই, কোনো ক্লোজ বসাতে, সেখানে আমাদের পার্টস অফ স্পিচের প্রয়োজন পড়ে। This is Asaduজ্জামান from Knowledge Web. আরো নতুন নতুন ভিডিও পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। পার্টস অফ স্পিচ বা পদ। পদ কাকে বলে? এভরি ওয়ার্ড দ্যাট ফর্মস আ সেন্টেন্স ইজ কল্ড পার্টস অফ স্পিচ। অর্থাৎ বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকেই পদ বলা হয়। যেমন করিম ড্রাইভস আ কার, করিম একটি গাড়ি চালায়। ঢাকা স্ট্যান্ডস অন দ্য বুড়িগঙ্গা, দ্য চেয়ার মেড অফ উড, হিমেল হেল্পস দ্য বয়, আলাস হিজ ফাদার হ্যাজ ডাইড, হি লিভস ইন দ্য USA. Rofik and Shofik are two friends. He won the first prize in the sports competition. Dear learners, আমরা প্রত্যেকটি সেন্টেন্সে দেখব যে কতগুলো শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে। করিম একটা শব্দ, ড্রাইভস একটা শব্দ, আকার একটা শব্দ। তেমনি ভাবে ঢাকা একটি শব্দ বা ওয়ার্ড, স্ট্যান্ডস একটি ওয়ার্ড, ওয়ান একটি ওয়ার্ড, দ্য বুড়িগঙ্গা একটা ওয়ার্ড। তেমনি ভাবে দ্য চেয়ার ইজ মেড অফ উড, এখানে the chair is made of wood. Again, Himmel helps the boy. Himmel helps the boy. Again, alas, his father has died. এখানে alas, his father has died এগুলো শব্দ। তো একটি সেন্টেন্সের মধ্যে যতগুলো ওয়ার্ড থাকে, প্রত্যেকটি ওয়ার্ডই হচ্ছে একটা পার্টস অফ স্পিচ। পার্টস শব্দের অর্থ হচ্ছে অংশ, আর স্পিচ শব্দের হচ্ছে বক্তব্য বা বাক্য। বাক্যের অংশই হচ্ছে পার্টস অফ স্পিচ। সুতরাং বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকেই বলা হয় পার্টস অফ স্পিচ। How many parts of speech in English grammar? English grammar পদ কত প্রকার? There are 8 kinds of parts of speech in English grammar. There সেগুলো হচ্ছে নাউন বিশেষ্য, প্রোনাউন সর্বনাম, অ্যাডজেক্টিভ বিশেষণ, ভার্ব ক্রিয়া, অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ, প্রিপজিশন পদান্বয়ী অব্যয়, কনজাংশন সংযোজক অব্যয়, এন্ড ইন্টারজেকশন এবং বিস্ময়সূচক অব্যয়। তাহলে লার্নার্স, আমরা জানতে পারলাম পার্টস অফ স্পিচ 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। Let's see some pictures. What are these? These are pens. Another image. This is lion. Can you say what kind of parts of speech these are? Now, our today's lesson is noun. By the end of the lesson, we will be able to classify noun, identify nouns and use nouns. অর্থাৎ আমরা নাউনের শ্রেণী বিভাগ করতে পারবো, নাউনকে শনাক্ত করতে পারবো, আইডেন্টিফাই করতে পারবো এবং নাউনের ব্যবহার জানতে পারবো। কাইন্ডস অফ নাউন। নাউনের
শ্রেণী বিভাগ বা নাউন কত প্রকার? নাউন মেইনলি টু কাইন্ডস, কনক্রিট অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট। hen, book. These are concrete noun. Concrete noun হচ্ছে that can be touched. You know, we have six sense, but we have five sense. That is eye, nose, ear, tongue and skin. অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক এবং জিহ্বা। এই পাঁচটি ইন্দ্রিয় দ্বারা যা অনুভব করা যায় তাই হচ্ছে কনক্রিট নাউন। কি কি? চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, এই পাঁচটি ইন্দ্রিয় দ্বারা বা এই পাঁচটা সেন্স দ্বারা যা অনুভব করা যায় তাই হচ্ছে কনক্রিট নাউন। আর এই পাঁচটি ইন্দ্রিয়ের বাইরে যা অনুভব করি আমরা, দ্যাট ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন। লাইক ইলনেস। ইলনেস মানে অসুস্থতা। ক্যান ইউ টাচ অর ফিল ইলনেস? আমরা কিন্তু ইলনেসকে আমরা ধরতে পারি না, ছুঁতে পারি না, দেখতে পারি না, বাট এটা হচ্ছে আমাদের সিক্স সেন্স, যেটা ষষ্ঠ ইন্দ্রিয় দ্বারা এটাকে অনুভব করতে হয়। যা ষষ্ঠ ইন্দ্রিয় বা সিক্স সেন্স দ্বারা অনুভব করা যায় সেটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। দিস, কাইন্ডনেস। এই ইমেজে আমরা দেখতে পাচ্ছি একজন লোক একটি ভিক্ষুককে সাহায্য করছে, অর্থাৎ এই লোকটির এই ভিক্ষুকের প্রতি দয়া জেগে উঠেছে। এই দয়াটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যা ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না। হাউ টু আইডেন্টিফাই অ্যাবস্ট্রাক্ট নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন কিভাবে চিনব? এন্ড অফ দ্য ওয়ার্ড বা শব্দের শেষে যদি টিওয়াই থাকে, যেমন অনেস্টি, সততা, পিউরিটি, শুদ্ধতা, ফল্টি, দোষ। নেস থাকতে পারে, শব্দের শেষে নেস, যেমন কাইন্ডনেস, কিননেস, ডার্কনেস। কাইন্ডনেস হচ্ছে দয়া, কিননেস মানে আগ্রহ, ডার্কনেস মানে অন্ধকার। SION যদি থাকে, শব্দের শেষে যদি SION থাকে তাহলে সেটি অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। যেমন ডিভিশন, ভিশন। ডিভিশন মানে ভাগ, আর ভিশন অর্থ হচ্ছে লক্ষ্য, দেখা। TION, শব্দের শেষে যদি TION থাকে তাহলে যেমন প্রমোশন, উন্নতি, অবস্ট্রাকশন, বাধা। MENT যদি থাকে, মেন্ট, যেমন মেজারমেন্ট, পরিমাপ, কমপ্লিমেন্ট, শুভেচ্ছা। ISM, ইজম, যেমন প্যাট্রিয়টিজম। যদি ডম থাকে, DOM, ডম যদি থাকে, যেমন ফ্রিডম, স্বাধীনতা, মার্টিরডম মানে শহীদত্ব। যদি সি থাকে, যেমন প্রেজেন্স, অ্যাবসেন্স। যদি CY থাকে, যেমন পলিসি, কার্টেসি, এটসেট্রা। সুতরাং আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন চিনতে পারবো শব্দের শেষে যদি TY থাকে, নেস থাকে, SION থাকে, TION থাকে, MENT থাকে, ISM থাকে, ডম থাকে, সি থাকে, CY থাকে। Dear learners, now we'll learn about concrete noun. Concrete noun. How many kinds of concrete noun do you know? Concrete noun are four kinds. Concrete noun are four kinds. They are proper noun, common noun, collective noun, and material noun. The Bible, কাজী নজরুল ইসলাম। The Bible, অর্থাৎ এই যে দুটি ছবি দেখলাম, বাইবেল বলতে আমরা বাইবেলকেই বুঝি, আবার নজরুল বলতে আমরা নজরুলকেই বুঝি। এখানে এগুলো প্রপার নাউন, অর্থাৎ যে নাউন নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়। যে নাউন
নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় সেগুলোই হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন মিন্স দ্য ভেরি নেম অফ এনি পার্সন, অবজেক্ট, পার্সন এটসেট্রা। অর্থাৎ নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে যখন কোনো নাউন বোঝায় সেটি হচ্ছে প্রপার নাউন। ফ্লাওয়ার, flowers. Do you know what is the between the two? দুটির মধ্যে পার্থক্য কি? এখানে একটি ফ্লাওয়ারকে বোঝানো হয়েছে, একটি ফুলকে বোঝানো হয়েছে, আর এখানে একাধিক ফুল রয়েছে। So flowers are common noun. অর্থাৎ যখন আমরা ফ্লাওয়ার্স বলবো তখন শুধুমাত্র একটি ফুলকে বোঝাবে না, ফুলের মধ্যে যত প্রজাতি আছে, যত স্পিস আছে সবগুলোকেই বোঝানো হবে। সুতরাং কমন নাউন মিন্স নেম অফ এ পার্সন অফ অবজেক্ট। এটাকে বোঝায় যে জেনারেল নেম, অর্থাৎ জাতিবাচক বিশেষ্য, অর্থাৎ নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে না বুঝে ওই জাতীয় সব কিছুকে বোঝায়, সকল ব্যক্তি বস্তুকে বোঝানো হয়। যেমন ধরো টাইগার। টাইগার বলতে যে চিড়িয়াখানায় যে বাঘ আছে আমরা নিশ্চয়ই সে বাঘটাকে বুঝবো না। অথবা যদি রিভার বুঝি, রিভার বলতে আমরা শুধু পদ্মা নদীকেই বুঝবো না, পৃথিবীতে যত নদী আছে সব নদীকেই আমরা বুঝবো। সুতরাং রিভার যখন আসবে তখন পৃথিবীতে যত নদী আছে সব নদীকেই বোঝাবে। সুতরাং রিভার একটি কমন নাউন। আর যখন আমরা বলবো যে দ্য রিভার অফ পদ্মা বা পদ্মা রিভার, তখন বোঝাবে শুধু পদ্মা রিভারকেই বোঝানো হচ্ছে। সুতরাং পদ্মাটা হচ্ছে প্রপার নাউন। আর যখন শুধু রিভার থাকবে তখন আমরা বুঝবো যে পৃথিবীতে যত নদী আছে সব নদীকেই বোঝানো হয়েছে। সুতরাং এটি কমন নাউন। Dear learners, now come to the another image. Do you know? Talk about this image. These are army. Another image contains a cricket team. What is the between of two? এই দুটির মধ্যে পার্থক্য কি? এই যে আর্মি, আর্মি বলতে এই আর্মি, এই বাহিনীতে যত ফোর্স আছে সবাইকে বোঝানো হয়, বাট সবাই অন্য কোনো শ্রেণী, পুলিশকেও বোঝাবে না, বিজেপিকেও বোঝাবে না, আনসারকেও বোঝাবে না, এয়ারফোর্সকেও বোঝাবে না। আবার ক্রিকেট টিম বলতে ওই টিমে যতজন সদস্য ছিল ওই ঠিক ওই কয়জনকেই বোঝানো হবে। অর্থাৎ এই শুধুমাত্র ওই দলে যতজন ছিল বা ওই গ্রুপে যতজন ছিল তাদেরকেই বোঝানো হবে। এই জন্য এটাকে বলা হয় কালেকটিভ নাউন, অর্থাৎ সমষ্টিবাচক বিশেষ্য। অর্থাৎ একটি দলে বা একটা শ্রেণীতে যত মেম্বার থাকে, যত সদস্য থাকে, যতজন লোক থাকে তাদেরকেই বোঝানো হয়। যেমন হার্ড অফ শিপ, ভেড়ার পাল, অর্থাৎ সব ভেড়াকে এখানে বোঝাবে না, ওই পালে যতগুলো ভেড়া আছে ততগুলো ভেড়াকেই বোঝানো হবে। দিস আর কালেকটিভ নাউন। অ্যানাদার আমরা কি দেখি, ফ্লোক অফ বার্ডস, পাখির ঝাঁক। তাহলে আমরা যদি বোঝাই এই পাখির ঝাঁকে, আমরা আকাশ দিয়ে এক ঝাঁক পাখি উড়ে গেল, তাহলে আমরা কি বুঝবো? সব পাখিকে? নেভার। আমরা সব পাখিকে বুঝবো না। যে ঝাঁকটা আমাদের মাথার উপর দিয়ে উড়ে গিয়েছে আমরা শুধু তাকেই বুঝবো। সুতরাং ওই দলে বা ওই শ্রেণীতে যতগুলো অবজেক্ট থাকবে, যতগুলো বস্তু বা ব্যক্তি থাকবে তাদেরই কি শুধু বোঝানো হবে, তাই সেগুলি হচ্ছে কালেকটিভ নাউন। সেম পারসন অর গ্রুপ অফ অবজেক্ট ইজ কল্ড কালেকটিভ নাউন। মানে একই সেম পারসন, একই ব্যক্তি এবং অর গ্রুপস অফ অবজেক্ট, যে কোনো বস্তুর একটা গ্রুপ, এগুলোকে বলা হয় কালেকটিভ নাউন। ওয়াটার, গোল্ড। These are material noun, means বস্তুবাচক বিশেষ্য। অর্থাৎ যে নাউন দ্বারা কোনো বস্তুকে বোঝানো হয় সেগুলি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আমরা পানি একটি বস্তু, জড় পদার্থ, আর গোল্ডও জড় পদার্থ। এগুলো কি, অর্থাৎ জড় পদার্থগুলোই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। হুইচ ক্যানট বি ক্যালকুলেটেড,
যেমন পানি, অর্থাৎ যা গণনা করা যায় না। পানিকে কি গণনা করা যায়? না, পানিকে গণনা করা যায় না। সুতরাং পানি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। যা দেখো ক্যান অনলি বি মেজার্ড, যা পরিমাপ করা যায়, ইটস কল্ড ম্যাটেরিয়াল নাউন। নাও প্রপার নাউন, এনি কাইন্ড অফ নেম। নাও টক অ্যাবাউট ইন ব্রিফ, সংক্ষেপে যদি বলি যে প্রপার নাউন বলতে বোঝায় যে এনি কাইন্ড অফ নেম, যে কোনো নির্দিষ্ট নাম। এ সেকশন অফ ক্লাস, ওই শ্রেণীর যত সদস্য ছিল, ওই জাতীয় যত সদস্য ছিল। কালেকটিভ নাউন, আ গ্রুপ অফ সামথিং, কোনো কিছুর একটা গ্রুপ বা দল। ম্যাটেরিয়াল নাউন, থিংস দোজ আর ওয়েবল নট কাউন্টেবল, যেগুলোকে মাপা যায় কিন্তু গণনা করা যায় না। যেমন সুগার গণনা করা যায়? যায় না। সল্ট লবণ গণনা করা যায়? স্যান্ড গণনা করা যায়? সুতরাং যেগুলো পরিমাপ করা যায় কিন্তু গোনা যায় না, সেগুলোই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে দ্যাট ক্যান বি ফিল্ড, যা অনুভব করা যায়। কোনটা দিয়ে অনুভব করতে হবে? আমাদের ফিফথ সেন্সের বাইরে। ফিফথ সেন্স কি কি? চোখ, কান, নাক, ত্বক, জিহ্বা। চোখ, কান, নাক, ত্বক, জিহ্বা। এগুলো বাইরে যা দিয়ে আমরা কোনো কিছু অনুভব করি তাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা আগেই আলোচনা করেছি হাউ টু আইডেন্টিফাই অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন তোমরা নিশ্চয়ই এই ক্লুগুলো অর্থাৎ এই সংকেতগুলো ইউজ করে, ব্যবহার করে তোমরা অ্যাবস্ট্রাক্ট নাউনকে আইডেন্টিফাই করতে পারবে। ফাংশন অফ আ নাউন, একটি নাউনের কি কি কাজ থাকে? ইউজ সাবজেক্ট অফ ভার্ব, ভার্বের সাবজেক্ট হিসেবে অর্থাৎ ক্রিয়ার কর্তা হিসেবে ব্যবহৃত হয়। ইউজ অবজেক্ট অফ এ ভার্ব, ভার্বের কর্ম হিসেবে ব্যবহৃত হয়, ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। ইউজ অবজেক্ট অফ প্রিপজিশন, প্রিপজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। এবং ইউজ কেস ইন আ অ্যাপোজিশন, অর্থাৎ কারকের অ্যাপোজিশন হিসেবে এটা ব্যবহৃত হয়। আমরা নেক্সট স্লাইডে আমরা দেখব যে নাউনের অ্যাকচুয়ালি ব্যবহারগুলো কোথায়। দেখো, অ্যাজ আ সাবজেক্ট, কর্তা হিসেবে, যেমন রহিম ইজ সুইমিং ইন দ্য রিভার। এখানে রহিম হচ্ছে নাউন, না এখানে সাবজেক্ট হিসেবে বসেছে। আর সুইমিং হচ্ছে ভার্ব, সুতরাং এখানে সাবজেক্ট হিসেবে বসেছে। তাহলে এখানে নাউন কি হিসেবে বসেছে? সাবজেক্ট হিসেবে বসেছে। নেক্সট, অ্যাজ অবজেক্ট, অবজেক্ট হিসেবে বসতে পারে। যেমন আই গেভ করিম আ বুক, আমি করিমকে একটি বই দিলাম। আ বুক, হিয়ার দেখো নাউন অবজেক্ট, নাউনটা কি হিসেবে বসেছে? অ্যান অবজেক্ট। আর এখানে সুতরাং নাউন সাবজেক্ট হিসেবে বসতে পারে এবং অ্যাজ অ্যান অবজেক্ট, অবজেক্ট হিসেবেও বসতে পারে। আর কোথায় বসতে পারে? অ্যাডজেক্টিভের পরে, অ্যাডজেক্টিভের পরে বসতে পারে। যেমন দেখো, এভরিওয়ান লাইকস অ্যান অনেস্ট বয়, অনেস্ট হচ্ছে অনেস্ট অ্যাডজেক্টিভ, বয়টা হচ্ছে নাউন, তাহলে অ্যাডজেক্টিভের পরে নাউন বসেছে। পসেসিভ কেস, পসেসিভ কেস কিগুলো আমি নেক্সট ভিডিওতে একটি নিয়ে আলোচনা করব। অ্যাবাউট কেস, কেস বা কারক নিয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। তাহলে তোমাদের বোঝার সুবিধার্থে বলছি যে পসেসিভ কেসগুলো হচ্ছে মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার এবং অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি বলতে বোঝায় যদি বলি করিমের, করিমস, যদি বলি নাহিদের, নাহিদস। এগুলোর পরে নাউন বসে। যেমন আই নো হিজ নেম, হিজটা হচ্ছে এখানে পসেসিভ কেস। দেখো এরপরে একটা কি বসেছে? এই যে দেখো একটা পসেসিভ কেস এবং এরপরে নাউন বসেছে।
যেমন যেমন আরেকটি দেখো, দিস ইজ জামিলস হাউস, একটি জামিলের বাড়ি। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এই যে জামিলস, এটা অ্যাপোস্ট্রফি দেয়া আছে, এটা একটা পসেসিভ কেস, এটার পরে একটি নাউন বসেছে, এই যে অ্যাপোস্ট্রফি এর পরে নাউন বসেছে। এখন তোমাদের যদি দলগত একটা কাজ দেই, তাহলে তোমাদের কাজটা হবে এরকম যে স্টেট দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ নাউন ইন দ্য ফলোইং সেন্টেন্স। যেমন the cow is a useful animal, jute is called the golden fiber of Bangladesh, water has no color, our team played well yesterday, I take tea daily। তাহলে আমরা দেখতে পাচ্ছি find out the nouns from the following sentence। দেখো তো এই সেন্টেন্স গুলো থেকে নাউন কি বের করো, নাউন কে খুঁজে বের করো। he wants some water, তাহলে ওয়াটার হচ্ছে নাউন। ঢাকা is a big city, ঢাকা। নজরুল is a great poet, নজরুল। he joined the army, আর্মি হচ্ছে তোমার নাউন। তারপর we eat rice, কোনটা রাইস। এখানে আর দেখো এখানে দুটি এই সেকেন্ড সেন্টেন্সে দুটি নাউন আছে। এই যে আরেকটা দেখো ঢাকা একটা নাউন, আবার দেখো বিগ সিটি, সিটি একটা নাউন। আবার এখানে খেয়াল করো যে অ্যাডজেক্টিভে বিগটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ পরে কিন্তু নাউন বসেছে। আবার দেখো নজরুল ইজ আ গ্রেট পয়েট, নজরুল প্রপার নাউন, অর্থাৎ নির্দিষ্ট করে বোঝাচ্ছে। নজরুল বলতে আমরা তো রবীন্দ্রনাথকে বুঝবো না, বায়রনকে বুঝবো না, আমরা তো শেলিকে বুঝবো না, আমরা মধুসূদনকে বুঝবো না। নজরুল বলতে আমরা নজরুলকেই বুঝবো, সুতরাং ইটস এ প্রপার নাউন। সুতরাং এই যে দেখো নজরুল ইজ আ গ্রেট পয়েট, এই যে গ্রেট হচ্ছে অ্যাডজেক্টিভ, এরপরে একটা নাউন বসেছে পোয়েট। আবার দেখো হি জয়েন্ট দ্য আর্মি, আর্মি কোন নাউন বলতে পারবে? অবশ্যই আর্মি একটি দলকে বোঝানো হয়েছে, এটি একটি কালেকটিভ নাউন। উই ইট রাইস, আমরা ভাত খাই, এটা কোন নাউন? ম্যাটেরিয়াল নাউন। এটা কি? এটা কিন্তু পরিমাপ করা যায়, ওজন করা যায়, কেজি, তারপর টন, মেট্রিক টনে ওজন করা যায়, বাট এটা কি কখনো গোনা সম্ভব না। সুতরাং এটি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ডিয়ার লার্নার্স, আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আশা করি পার্টস অফ স্পিচ এবং নাউন সম্পর্কে তোমরা খুব ভালোভাবে শিখেছো এবং বুঝতে পেরেছো। আর তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে আরো নতুন নতুন ভিডিওর জন্য। দেখা হবে আগামী লেসনে। এই পর্যন্ত ভালো থাকো। থ্যাংক ইউ।